এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আজকে যেটা শেয়ার করব তা হলো আজকে কমপ্লিট করব হলো বয়েলস ল এন্ড চার্লস ল। তাহলে think যে বয়েলস ল এন্ড চার্লস ল টুডে উইল বি ফিনিশ ইনশাআল্লাহ। তাহলে বয়েলস ল এন্ড চার্লস ল এটা শেষ করব। ওকে, তো এখন একটা চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি, আর এই চ্যাপ্টারটা স্টার্ট করলে কি বয়েলস ল চার্লস ল ঠিক এমনটা না। এই চ্যাপ্টারটা স্টার্টিং হচ্ছে যে তোমার কিছু ইন্ট্রোডাকশন থাকে ফার্স্টের দিকে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, তো দেয়ার উইল বি অ্যান ইন্ট্রোডাকশন। একটা ইন্ট্রোডাকশন আছে এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে যে তোমার যেমন এটার ইন্ট্রোডাকশনটা হচ্ছে এরকম যে ফার্স্টের দিকে যেটা সেটার মধ্যে এমন আছে যে ধরো যে স্ফেয়ার গুলো নিয়ে কিছু কথা আছে দেখবা, লাইক স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এরকম কিছু স্ফেয়ার আছে। যে স্ফেয়ারের কি কি এলিমেন্ট আছে সেটা নিয়ে একটা ডেসক্রিপশন আছে। এরপরে ডেসক্রিপশন আছে হচ্ছে গিয়ে তোমার টাইডাল ওয়েভ নিয়ে কথা আছে হচ্ছে যে তোমার সাইক্লোন নিয়ে তোমার কথা আছে হচ্ছে মানে সাইক্লোন, হ্যারিকেন, তারপরে তোমার বিভিন্ন রকম যে ডিজাস্টার গুলো আছে সেই ডিজাস্টার গুলো নিয়ে কিছু কথা আছে। এরপরে অ্যাকচুয়ালি চলে আসে হচ্ছে ল অফ গ্যাসেস। তো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা অনেকটা হচ্ছে যে বাই নেইমে জাস্ট এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এই চ্যাপ্টারটা জাস্ট হচ্ছে বাই নেইমে, এই চ্যাপ্টারটা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বাই নেইমে। ইন প্র্যাকটিক্যাল এই চ্যাপ্টারটা আসলে ল অফ গ্যাস। অ্যাকচুয়ালি হচ্ছে যে তোমার চ্যাপ্টারটা বাই নেইমেই শুধুমাত্র এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, বাট এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ল অফ গ্যাসেস and Charles law. At first, Boyle's law. So, what is Boyle's law? What is Boyle's law? At constant temperature, the volume of fixed amount of gas is inversely proportional to the applied pressure. This is Boyle's law. Hello? হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছেন আপনি? হ্যাঁ আসছেন, হ্যাঁ ওকে। At constant temperature, the volume of fixed amount of gas is inversely proportional to the applied pressure. তাহলে রিলেশন বিটুইন কি এটা ফাইন্ড আউট করো। At constant temperature, the volume of fixed amount of gas, তার মানে হচ্ছে রিলেশন বিটুইন the volume of fixed amount of gas is inversely proportional to the applied pressure. That means relation between volume and pressure, and which is inversely proportional to each other. যদিও মেনশন করা হয়েছে যে ভলিউম ইনভার্সলি প্রপোর্শন টু প্রেসার, so why not you believe the pressure is inversely proportional to volume also? সবসময় একেবারে সোজা পথে চলবা না।
যে যেদিকে যাচ্ছ তো যাচ্ছই। ওকে, তাহলে at constant temperature the volume of fixed amount of gas is inversely proportional to the applied pressure, that which means the V is proportion 1 by P when P constant. When P constant, this is Boyle's law, very simple. At constant temperature the volume of fixed amount of gas is inversely proportional to applied pressure. So what is the real phenomena? What is the actual phenomena? What is the real phenomena? মানেটা হচ্ছে এরকম, let's consider 3 cylinder over here. Let's consider 3 cylinder over here, and there will be piston here. There will be piston here. If you take and just think, there is an weight. একটা weight নিয়েছো, যতটুকু weight, এটা একটা weight taken. এটা একটা taken weight. It can be a book, it can be a brick, it can be any other solid substance. কোন একটা weight you have taken. এই ওয়েটটা কি করবে? প্রেসারাইজ করবে, and due to this pressure এটা কি হবে? তোমার সাপোজ কি হবে? প্রেসারাইজ করার কারণে কম্প্রেশন হবে। কম্প্রেশন হয়ে গ্যাস এইটা সাপোজ এতটুকু ডাউন হলো, তাহলে গ্যাস ভলিউম এতটা, গ্যাস ভলিউম হেয়ার। এই ওভার দিস তুমি কি করলা? প্রেসার ডাবল করলা, ওয়েট ডাবল, ডাবল ওয়েট টেকেন, প্রেসার ডাবলিং, ডাবল ওয়েট টেকেন, প্রেসার টুয়াইস, প্রেসার টুয়াইস হলে পরে it will compress more, the gas volume decrease more. If you take 3 weights, তার মানে সিঙ্গেল ওয়েট, ডাবল ওয়েট, ট্রিপল ওয়েট, সিঙ্গেল ডাবল ট্রিপল ওয়েট প্রপোর্শনালি তুমি কি করলা? ইনক্রিজ করলা, এন্ড তোমার অবজারভেশন কি হবে? তোমার অবজারভেশন হবে যে ভলিউমটা ঠিক প্রপোর্শনালি কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। এন্ড উই সেড অ্যাবাউট দিস, আমরা সেই প্রেসারের কথা বলেছি। ইন প্র্যাকটিক্যাল উই সেড যে এটা অ্যাপ্লাইড প্রেসার, the volume of gas inversely proportional to the applied pressure. The volume of gas is inversely proportional to the applied pressure. Pressure single, double, triple করছো, ভলিউমও কি হবে? তোমার proportionally decrease হবে। This is the real phenomena. This is the real understanding of Boyle's law. তাহলে constant temperature volume of fixed amount of gas is inversely proportional to the applied pressure. What does it mean? What is the real phenomena? This is the real phenomena. This is the equation, this is the relation, but this is the real phenomena. যে তুমি যত প্রেসার ইনক্রিজ করবা ভলিউম ততই প্রপোর্শনালি ডিক্রিজ হবে। Now you can say যে V is equal to K by P. You can say the V is equal to K by P, so that PV is equal to K, so that PV is equal to K, and this is a significant observation. This is a significant observation. You must need to memorize. You need to remember the PV equal to constant. Constant temperature PV constant. Constant temperature PV constant. Each and every law কি থাকে? কিছু ইম্পর্টেন্ট পার্ট থাকে। তার বয়েলস ল থেকে জানতে হবে যে PV রিমেইন কনস্ট্যান্ট, PV কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টেম্পারেচারে PV কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টেম্পারেচারে PV কনস্ট্যান্ট। এন্ড এটা যদি এমন হয় যে একটা গ্যাসের প্রেসার P1 হলে তার ভলিউম হবে কি? V1, প্রেসার P2 হলে ভলিউম হবে V2,
প্রেসার যদি P3 করো তাহলে ভলিউম হবে V3 and so on and whole is equal to কি হবে কনস্ট্যান্ট অর্থাৎ P1 V1 is equal to P2 V2 is equal to P3 V3 it will continue যত ইচ্ছা তুমি কন্টিনিউ করো কিন্তু হোল ইজ মানে এটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট পিভি কনস্ট্যান্ট মানে হচ্ছে P1 V1 ইকুয়াল টু কি হবে P2 V2 P2 V2 ইকুয়াল টু কি হবে P3 V3 কিভাবে এটা হতে পারে ধরো 2 into 8 is equal to 16 2 into 8 is equal to 16 এটা 4 into 4 is equal to কত 16 এটা 8 into 2 is equal to কত 16 তাহলে মনে করো যে এইখানে ছিল P1 V1 এইটার টাইমে হলো P2 V2 এইটার টাইমে হচ্ছে P3 V3 তাহলে shouldn't you believe যে P1 V1 is equal to P2 V2 equal to P3 V3 you should believe you should agree with this yes P1 V1 equal to P2 V2 is equal to P3 V3 because তুমি প্রেসার যেভাবে চেঞ্জ করবা ভলিউমটা সেভাবে প্রপোর্শনালি কি হবে চেঞ্জ হবে as if এটা কনস্ট্যান্ট থাকে কারণ তুমি জেনেছো যে পিভি কনস্ট্যান্ট and this is why মানে from this your finding is যে P1 V1 equal to P2 V2 P1 V1 is equal to P2 V2 this is another node this is the first node this is the second node and this is the third node boys ko bolle this is the first node boys ko bolle this is the second node boys ko bolle this is the third node তোমাকে বলা হলো যে বয়স নিয়ে কি জানো বলো তুমি বললা যে v প্রপোর্শন 1/p আর কি জানো বলো বললা যে পিভি কনস্ট্যান্ট আর কি জানো বলো তুমি বললা যে P1 V1 equal to P2 V2 এটা হচ্ছে বয়স at 27 degrees Celsius temperature and 2 atmosphere pressure volume of a gas is occupied 500 milliliter বললো যে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 2 atmosphere প্রেসারে a gas is occupied 500 milliliter 500 milliliter if the gas is inserted into a 1 liter jar what will be the pressure of gas there তাহলে ফলো করো যে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 2 অ্যাটমসফিয়ার প্রেসারে একটা গ্যাস কতটা ভলিউম অকুপাই করে আছে মানে গ্যাস ভলিউম কত 500 ml 500 মিলিলিটার তার মানে কি এমনটা না যে কোন একটা গ্যাসের ভলিউম 500 ml যেটা কিনা 27 ডিগ্রি সেলসিয়াসে এন্ড 2 atm প্রেসারে ওই গ্যাসটাকে তুমি কি করতেছো 1 লিটারে ট্রান্সফার করতেছো 1 লিটারে ট্রান্সফার করতেছো ওই গ্যাসটাই 1 লিটার কোন ভলিউমে কোন জারে তবে বলে দিতে হবে যে একই টেম্পারেচারে if the gas is inserted into 1 liter jar at same temperature হ্যাঁ এটা বলা থাকবে তাহলে বললো যে এখানে প্রেসার কত
তো তুমি এটা এই স্কেচটা করতে হবে, এটার মতো করে ভেবে তো হবে না, তোমার থিঙ্কিংটা এই সিনারির ভিতরে চলে আসবে। তুমি চিন্তা করবা যে 500 milliliter and 2 atmospheric pressure the gas remaining 1 লিটারে তাকে ট্রান্সফার করব, দেন প্রেসার কত। এভাবে যদি চিন্তা করো যে এটা তাহলে কি V1, এটা তাহলে কি P1, এটা কি V2, রইল কি P2, তাইলে তোমার সলিউশন হাফ ডান, তোমার সলিউশনের হাফ ডান। So that you can easily say যে P1 V1 equal to P2 V2 and where P2 equal to P1 V1 by V2। এখন কথা হচ্ছে P1 কত 2, V1 কত, তুমি যদি সাইডে নোট করো যে P1 কত 2 অ্যাটমসফিয়ার, V1 কত 500 মিলিলিটার, V1 হচ্ছে 500 মিলিলিটার। বাট এখানে একটা জিনিস নোটিস করতে হবে যে এদিকে 500 মিলিলিটার আর এই সাইডে হচ্ছে 1 লিটার। 500 মিলিলিটার থাকাটা প্রবলেম না যদি এটা মিলিলিটারে থাকতো। তোমরা ভাবতে পারো যে মিলিলিটার হইলেই কি লিটারে কনভার্ট করা লাগবে, মনে করতে পারো যে মিলিলিটার হলেই কি লিটারে কনভার্ট করা লাগবে, নট এট অল। মিলিলিটার হইলে যে আমার লিটারে কনভার্ট করতেই হবে এমনটা না, বাট এখন করতে হবে। কেন? বিকজ এই সাইড লিটারে আমাকে যেটা মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে যেন V1 যেই ইউনিটে আছে V2 সেই ইউনিটে রাখতে হবে। এই জন্য এটাকে আমরা লিটারে কনভার্ট করলাম, আদারওয়াইজ দরকার হতো না। তাহলে P1 V1 P2 চেয়েছি আমি, V2 হচ্ছে 1 লিটার, V2 হচ্ছে 1 লিটার, তাহলে কি হচ্ছে 2 ইন্টু 0.5 বাই 1, তার মানে 1। আনসার কত 1 অ্যাটমসফিয়ার। তার মানে এই কন্টেইনারে তোমার যে গ্যাস, সেই গ্যাসকে যদি ট্রান্সফার করি আমরা, তাহলে 1 লিটার ভলিউমে যদি তাকে ট্রান্সফার করি তাহলে তার প্রেসার হয়ে যাবে কত 1 অ্যাটমসফিয়ারে। আর এটা তো মানে একেবারে ইউনিটারির মতো যে 500 ml মানে 0.5 ml যদি তার 0.5 লিটারে যদি 2 অ্যাটমসফিয়ার দেয় তাহলে 1 লিটারে কত দিবে। নাও যেটা সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of Boyle's law। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ Boyle's law, Boyle's law এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, and which is very important also. At first it is between V versus P. At first the relationship between V and P, ভলিউম ইনক্রিজ হচ্ছে, প্রেসার ইনক্রিজ হচ্ছে, তার মানে ইনক্রিজিং প্রেসার, প্রেসার ইনক্রিজের সাথে সাথে ভলিউম কিভাবে চেঞ্জ হয়। তাহলে তুমি জানতা যে V is proportion 1/P, V is proportion 1/P মানে V and P এর রিলেশনশিপ কি ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিন্স P ইনক্রিজের সাথে সাথে V কি হবে ডিক্রিজ, P ইনক্রিজের সাথে সাথে কি হবে V ডিক্রিজ হবে। তার মানে এরকম একটা প্যারাবোলা পাওয়া যাবে। তাহলে P ইনক্রিজের সাথে সাথে V ডিক্রিজ হবে, P ইনক্রিজের সাথে সাথে V ডিক্রিজ হবে, কারণ প্রেসার এন্ড ভলিউমের রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যদি P ইনক্রিজ হয় তাহলে V কি হবে ডিক্রিজ হবে, P ইনক্রিজের সাথে সাথে V ডিক্রিজ হবে। তো এইটাই আমরা না তিনটা অবজারভেশন নিব, এটাকে অনেকটা বলা হয় স্যাম্পলিং। এটা হচ্ছে স্যাম্পলিং, এইটা একটা লাইন, এটা একটা, এটা একটা, ইট ইজ সিম্পলি তোমার স্যাম্পলিং করা। অর্থাৎ একটা হচ্ছে T1 টেম্পারেচারে রেখে, একটা হচ্ছে T2 টেম্পারেচারে রেখে, একটা হচ্ছে T3 টেম্পারেচারে রেখে।
আমার অবজারভেশন হচ্ছে যে আমি চেঞ্জ করতেছি প্রেসার এন্ড ভলিউম, আমি চেঞ্জ করতেছি প্রেসার এন্ড ভলিউম এভরি সিঙ্গেল লাইনে, প্রেসার এন্ড ভলিউম চেঞ্জ হচ্ছে এভরি সিঙ্গেল লাইনে, কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট। তার মানে এইটা T1 কনস্ট্যান্ট টেম্পারেচারে, এইটা T2 কনস্ট্যান্ট টেম্পারেচারে, এইটা T3 কনস্ট্যান্ট টেম্পারেচারে। মানে আমি এই এক্সপেরিমেন্টটা করতে যে কয়েকটা টেম্পারেচারে এই এক্সপেরিমেন্টটা করেছি, এই আর কি, আর কিছু না। এটা হলো 3টা স্যাম্পলিং করা হয়েছে আমার, এটা একটা স্যাম্পলিং, এটা একটা স্যাম্পলিং, এটা একটা স্যাম্পলিং। অর্থাৎ আমি সাপোজ 25 ডিগ্রি সেলসিয়াসে রেখে একবার কি করছি, ভিআরপি এর চেঞ্জ অবজার্ভ করলাম, 30 ডিগ্রি সেলসিয়াসে রেখে একবার অবজার্ভ করলাম, 35 ডিগ্রি সেলসিয়াসে একবার অবজার্ভ করলাম, এছাড়া আর কিছু না। রিপ্রেজেন্টেশনটা একটা সিঙ্গেল লাইন দিয়েও হয়, রিপ্রেজেন্টেশনটা one single line is enough, one single line is enough to execute, to mean the relation. বাট এটা 3টা বার কেন দেখানো হয়েছে, 3 টাইমস কেন? জাস্ট হচ্ছে এটা রিপিট অবজারভেশন করা। তাহলে মেইনলি ভি ভার্সাস পি হলে দিস ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ইট ইজ আ প্যারাবোলা। ভি আর পি এর রিলেশনশিপ দিয়ে যদি করি আমরা, তাহলে এরকম পাবো। T1 টেম্পারেচারে, T2 টেম্পারেচারে এন্ড T3 টেম্পারেচারে এখানেও একটা ছোট্ট অবজারভেশন আছে, তা হচ্ছে T3 হায়ার দেন T2 হায়ার দেন T1। মানে একেবারে যে আননেসেসারি T1 T2 T3 তা কিন্তু আবার না। এখানেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে T3 টাই হাইয়েস্ট, T2 দেন T1, মানে টেম্পারেচার ইনক্রিজ করে করে তুমি অবজারভেশন দিচ্ছ। And there is another thing, and which is also important, তা হচ্ছে এটা যে এটাকে বলা হয় আইসোথার্ম। মানে কি, এগুলো হলো আইসোথার্মাল কার্ভ, এরা হচ্ছে আইসোথার্মাল কার্ভ। তাহলে এই কার্ভটা হচ্ছে আইসোথার্মাল কার্ভ, এই কার্ভ হচ্ছে আইসোথার্মাল কার্ভ, যার কারণে দেখবা বয়েলস লতে বলা আছে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে বলছে আইসোথার্ম। বয়েলস লতে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে বলা হয়েছে যে আইসোথার্ম। কেন? কারণ এইগুলো হচ্ছে আইসোথার্মাল কার্ভ। আইসোথার্ম মানে কি, আইসোথার্ম কেন বলে? বিকজ কনস্ট্যান্ট টেম্পারেচার। আইসোথার্ম মানে কি, সেম টেম্পারেচার, তার মানে কনস্ট্যান্ট টেম্পারেচার। ওকে, তো যেহেতু এগুলো কনস্ট্যান্ট টেম্পারেচারে, তাই এদেরকে বলা হয় আইসোথার্ম। রিমেম্বার, তাহলে আইসোথার্মাল কার্ভ পাওয়া যায়। এটা হচ্ছে ভি এর সাথে পি এর রিলেশনশিপ, ভিপি রিলেশনশিপ থেকে এটা পাই আমরা। ওকে, the another one এবার হচ্ছে যে ভি ভার্সাস পি ইনভার্স। ভি ভার্সাস পি ইনভার্স মানে 1/p, ভি ভার্সাস 1/p। দেখো তুমি তো জানো যে ভি ইজ প্রপোর্শন 1/p, তুমি কিন্তু বলতেছো কি, দেখো তো প্রোনাউন্সিয়েশনটা ফলো করো, মানে আমার ওয়ার্ডসটা ফলো করো। আমরা বলি কি, ভি ইজ প্রপোর্শন 1/p, ভি ইজ প্রপোর্শন 1/p। অর্থাৎ আমরা পি এর সাথে বলবো ইনভার্সলি প্রপোর্শনাল, বাট 1/p এর সাথে কি ডিরেক্টলি প্রপোর্শনাল। এটা তো তোমরা সিম্পলি বুঝে গেছো। তাহলে ইনভার্স পি এর সাথে ভি এর রিলেশনশিপ কি, ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে ইনক্রিজের সাথে সাথে ইনক্রিজ হবে, ইনক্রিজের সাথে সাথে ইনক্রিজ হবে। ইয়েস, ইট ইজ কারেক্ট। এন্ড তখন পাবো এরকম ভি ভার্সাস 1/p এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ভি ভার্সাস 1/p এর লাইন এগুলো, এন্ড এখানেও তাই T1 T2 এন্ড T3। তাহলে এটা হচ্ছে ভি ভার্সাস 1/p, ভি ভার্সাস 1/p। যখন আরেকটা জিনিস তোমরা নোটিস করছো বা করো নাই, হতে পারে যে তোমরা ফলো করোনি, কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা ফলো করে দেখবা যে এগুলোকে আমি কিন্তু অরিজিন থেকে আনিনি না,
একটা সার্টেন ভ্যালু মানে সার্টেন টাইম পর থেকে বইয়ের মধ্যে দেখবে খুব ডট সাইন দেওয়া আছে, তুমি ডট সাইন দিলেও পারো না দিলেও পারো, অর্থাৎ এটা একটা সার্টেন টাইম ভ্যালুর পর থেকে, সার্টেন ভ্যালুর পর থেকে, সার্টেন ভ্যালুর পর থেকে, কারণ এখানে যদি তুমি নিয়ে আসো অরিজিনে তাহলে কোনো একটা ভ্যালু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না, এই জন্য আনে না। এটা একটা। আচ্ছা, the another representation, the another representation, okay, now the last one, and it is মানে comparatively এটাই বেশি ইম্পর্টেন্ট, মানে out of three this is very significant, out of three this is more important, okay? এটা হচ্ছে PV ভার্সাস P, PV ভার্সাস P, অর্থাৎ PV ভার্সাস P করলে একটা হচ্ছে যে তোমার V প্রপোর্শন 1/P এর রেসপেক্টে ওয়ান টাইম কি যে V এর সাথে P এর রিলেশনশিপ, অ্যানাদার টাইম কি V এর সাথে 1/P এর রিলেশনশিপ, বাট দিস টাইম এটা হচ্ছে PV ভার্সাস P, মানে PV এর সাথে P এর রিলেশনশিপ, PV এর সাথে P এর রিলেশনশিপ এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে, এর তোমার হচ্ছে লাইনটা কেমন টাইপ হবে, কেমন টাইপের লাইন হবে, সেই লাইনটা কেমন হবে, তোমার কি প্রিডিকশন, তোমাদের কি প্রিডিকশন যে পিভি কেমন হবে, সেটা প্রিডিকশনের জায়গায় ইউ মাস্ট সে যে তুমি জানো যে পিভি কনস্ট্যান্ট, তুমি জানো যে পিভি কি কনস্ট্যান্ট, তার মানে পিভি কোথায় আছে, একসাথে পিভি আছে কোথায়, এখন পর্যন্ত নলেজ কি বলে যে পিভি টুগেদার কোথায় আছে, সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। পিভি টুগেদার কোথায় দেখা হইছে, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেখান থেকে, তার মানে তুমি জেনেছো, ইউ আর কেম টু নো যে তুমি যে পিভি কনস্ট্যান্ট, সেই রেফারেন্সে তুমি কি বলবা এখন, যেহেতু তুমি জেনেছো পিভি কনস্ট্যান্ট, তার মানে তুমি জানতেছো যে আমি প্রেসার চেঞ্জ করলেও পিভি কি চেঞ্জ হবে, আমি ভলিউম চেঞ্জ করলেও কি পিভি চেঞ্জ হবে, নো, কারণ ওই যে প্রপোর্শনালি কি হবে, এমন ভাবে চেঞ্জ হবে অ্যাজ ইট কনস্ট্যান্ট থাকে। তার মানে কি তুমি কি বলতে পারো, ওকে, তুমি তাহলে কি বলতে পারো যে প্রেসার ইনক্রিজের সাথে সাথে পিভির ভ্যালু কি হবে না, চেঞ্জ হবে না, পিভির ভ্যালু কি হবে না, চেঞ্জ হবে না, পিভির ভ্যালু কি হবে না, চেঞ্জ হবে না, তার মানে পিভির যে ভ্যালু বা পিভির যে ভ্যালু প্রেসার চেঞ্জ হলেও পিভির ভ্যালু রিমেইন সেম, রিমেইন কনস্ট্যান্ট, কারণ তাই তো থাকবার কথা। আর কিছু না, জাস্ট অবজারভেশন, T1 টেম্পারেচারে, T2 টেম্পারেচারে and T3 টেম্পারেচারে as well, তাহলে these are the three graphical representations of Boyle's law and you have to have this idea, okay? So এই হচ্ছে all about Boyle's law, এই হচ্ছে কি all about Boyle's law, মানে Boyle's law দিয়ে this is enough. What is Boyle's law? Equations of Boyle's law, concept of Boyle's law, graphical representations of Boyle's law. This is quite enough, and mathematical problem solution also. Now it's time of Charles' law. Now it is Charles' law. Charles' law, Boyle's law followed by Charles' law. Boyle's law পরে হচ্ছে Charles' law. Okay, so pay your attention. কি বলতেছে? Listen. At constant pressure, তার মানে it is quite sure যে Boyle's law তে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে চার্লস ল তে কি প্রেসার কনস্ট্যান্ট, তাহলে at constant pressure the volume of fixed amount of gas, মানে এটা অনেকটা Boyle's law টাইপ
এটা প্রোগ্রেসটাও কি অনেকটাই বয়েলস ল টাইপ, এর প্রোগ্রেসটাও অনেকটা কিসের বয়েলস ল টাইপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে না, যে at constant pressure the volume of fixed amount of gas, at constant pressure the volume of fixed amount of gas পর্যন্ত ঠিক আছে, বাট তারপরে একটু দেখো is increased or decreased by 271 of the volume of gas at 0 degree Celsius if the temperature is increased or decreased respectively 1 degree Celsius। তার মানে চার্লস ল একটু ইলাবোরেট, চার্লস লটা হচ্ছে কোয়াইট ইলাবোরেট। কি বলা হচ্ছে, ফলো করি। ওকে ফাইন, যে কনস্ট্যান্ট প্রেসার and here also the volume, here also the volume of fixed amount of gas। তো কি বলতেছে যে at constant pressure the volume of fixed amount of gas is increased, মানে ইনক্রিজ হবে, or ডিক্রিজ হবে, ডিক্রিজ বাই কতটুকু ইনক্রিজ হবে কতটুকু ডিক্রিজ হবে, এই যে সিগনিফিকেন্ট পার্ট 273 এর 1, 273 এর 1 of the volume of that gas 0 ডিগ্রিতে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের যে ভলিউম, সেই ভলিউমের 273 এর 1 ইনক্রিজ হবে যদি তুমি টেম্পারেচার ইনক্রিজ করো, ডিক্রিজ হবে যদি তুমি টেম্পারেচার ডিক্রিজ করো। কতটুকু? 1 ডিগ্রি সেলসিয়াস। and this is the fundamental law, this is the main law of Charles। চার্লসের এটাই হচ্ছে মেইন ল। and এই ল, এই স্টেটমেন্ট থেকে কি পাচ্ছি, এটা যদি স্টেটমেন্ট হয়, এটা যদি ল হয়, তাহলে এই ল এর ইকুয়েশন কি হবে? এই ল এর ইকুয়েশন কি? এই ল এর ইকুয়েশন হচ্ছে এটা, Vt is equal to V naught plus V naught T by 273। বুঝে নিও, দ্যাট মিনস তুমি এই লতে যা বলেছো সেটা, এইটাই তার এক্সপ্রেশন। তুমি এই লতে যা মিন করতে যাচ্ছ তুমি এটা মিন করছো, এইখানে তুমি এটাই মিন করছো। মানে কি ভিটি কি, এই ভিটি কি টি ডিগ্রি সেলসিয়াসে ভলিউম, টি ডিগ্রি সেলসিয়াসে গ্যাস ভলিউম, টি ডিগ্রি সেলসিয়াসে গ্যাস ভলিউম। তাহলে কি বলতেছে যে তার মানে ব্যাপারটা এরকম না যে 0 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম হচ্ছে ভি নট আর টি ডিগ্রি সেলসিয়াসের ভলিউম হচ্ছে ভিটি। 0 ডিগ্রি সেলসিয়াসের ভলিউম ভি নট, টি ডিগ্রি সেলসিয়াসের ভলিউম ভিটি। তাহলে ভিটি হলে মানে 0 ডিগ্রিতে তো ভি নট, টি ডিগ্রি ভিটি, তাহলে ভিটি ইজ ইকুয়াল টু কত? তাহলে তুমি বলতেছো যে ভিটি ইজ ইকুয়াল টু ভি নট, অর্থাৎ ভি নট তো থাকবেই। বিষয়টা কিরকম আমি একটু বলি। তুমি মনে করো 1000 টাকা দিয়ে কোনো কিছু কিনলে, তুমি জানো যে 100 টাকা বোনাস পাবা, বা তুমি একটা কোনো কিছু সেল করলে বা কোনো কিছু কোনো সার্ভিস দেওয়ার পরে 1000 টাকা সার্ভিস দিয়ে তুমি 100 টাকা বোনাস পাবা। তাহলে তুমি আসলে পাচ্ছ কত? 1100 টাকা। তুমি পাচ্ছ কত? 1100 টাকা, অর্থাৎ তোমার বোনাস প্লাস মেইন। 1000 টাকা তো তোমার থাকবেই, তার সাথে বোনাস অ্যাড হবে। তার মানে হচ্ছে ভলিউম ইনক্রিজ হবে, ভলিউম ডিক্রিজ হবে, কিন্তু সেটার একটা বেস থাকবে, তা হচ্ছে ভি নট।
তাহলে কতটা ইনক্রিজ হবে কতটা ডিক্রিজ হবে সেটা ভি নট এর সাথে প্লাস হবে, ভি নট এর থেকে মাইনাস হবে। তাহলে ভিটি ইকুয়াল টু ভি নট থাকবে প্লাস হবে ভি নট এর 273 এর টি, ভি নট এর 273 এর টি। কারণ তুমি বলছো 1 ডিগ্রি হলে 273 এর 1 ডিগ্রি হলে 273 এর 1, তাহলে টি ডিগ্রি হলে কি হবে 273 এর টি। তাহলে এটাই হচ্ছে চার্লস ল। রিমেম্বার, এটাই হচ্ছে চার্লস ল। এন্ড দিস ইজ ইম্পর্টেন্ট নোট অলসো, যে এটা চার্লস ল, যে ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট টি বাই 273। তাহলে এটা হচ্ছে যে চার্লস ল এর ডেফিনেশন, আর এটা হচ্ছে চার্লস ল এর ইকুয়েশন। বাট এটা নিয়ে আমরা কাজ করবো আবার। দেখো, ফলো করো। লেট তুমি ধরে নিচ্ছ T1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ভলিউম অফ গ্যাস ইজ V1। T1 ডিগ্রি সেলসিয়াসে তুমি ভলিউম ধরে নিচ্ছ V1, আর T2 ডিগ্রি সেলসিয়াসের ভলিউমটা কি হচ্ছে V2। T1 ডিগ্রিতে V1, T2 ডিগ্রিতে V2। তাহলে এটা বলা যায় কিনা যে V1 ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট T1 বাই 273। V1 ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট এর T1 বাই 273। কারণ V1 কত টেম্পারেচারে, T1 টেম্পারেচারে, V1 টা কত টেম্পারেচারে, T1 টেম্পারেচারে। তো আমার তো টেম্পারেচার আপন 273 হওয়া লাগবে, টেম্পারেচার আপন 273 হওয়া লাগবে। তাহলে এটা V1 ইজ ইকুয়াল টু, নাও ভি নট কমন নিতে পারি। ভি নট যদি কমন নেই তাহলে কি হয় 1 প্লাস T1 বাই 273 ইজিক্যাল ভি নট কমন নেওয়ার পর এলসিএম করলে 273 প্লাস কি হয় T1 ইজ ইকুয়াল টু ভি নট এর সাথে ইনটু করে দিচ্ছি ক্যাপিটাল T1 বাই 273, ক্যাপিটাল T1 বাই 273। তাহলে তুমি একটু বুঝো যে ক্যাপিটাল T1 কোন জায়গায় বসেছে, কার জায়গায়, এইটুকের জায়গায় না, যে 273 প্লাস T1 এখানে ক্যাপিটাল T1, 273 প্লাস T1 ওইটাই তো ক্যাপিটাল T1। এটা এটা কেন, এটা কেন? রিমেম্বার, তোমরা জানো যে সেলসিয়াসের টেম্পারেচারের সাথে 273 অ্যাড করলে, সেলসিয়াসের টেম্পারেচারের সাথে 273 অ্যাড করলে কেলভিন টেম্পারেচার পাওয়া যায়। সেলসিয়াসের সাথে 273 অ্যাড করলে সেটা হয়ে যায় কেলভিন টেম্পারেচার। এটা কেলভিন টেম্পারেচার ক্যাপিটাল T1। তাহলে এটা যদি V1 হয় তাহলে V2 কি হবে, V2 ইজ ইকুয়াল টু কি হচ্ছে তাহলে ভি নট T2 বাই 273 মাস। V1 যদি এটা হয় তাহলে V2 ইজ ইকুয়াল টু এটা হতেই পারে। তো ফলো কেয়ারফুলি, এটা V1 ইজ ইকুয়াল টু আর এটা V2 ইজ ইকুয়াল টু। নাও সি দ্য রাইট সাইড। নাও তুমি যদি বলো যে V1 বাই V2 করতে পারো না, অফকোর্স V1 বাই V2 ইকুয়েশন 1 ইকুয়েশন 2, তাহলে V1 বাই V2 ইজ ইকুয়াল টু কি পাবা জানো, T1 বাই T2। তাহলে V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2, V1 বাই V2 ইজ ইকুয়াল টু পাচ্ছ T1 বাই T2 ফলোড বাই এটা করতে পারো যে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 করাই যায়। V1 বাই T1 ইজ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে V2 বাই T2। আচ্ছা, এমন যদি হয় যে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, তাহলে অফকোর্স ইউ ক্যান সে যে V বাই T ইজ ইকুয়াল টু K। অফকোর্স ইউ ক্যান সে যে V বাই T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আর V বাই T যদি কনস্ট্যান্ট হয় তাহলে V ইজ ইকুয়াল টু কি হয় KT। আমরা যা করতেছি সব ভ্যালিড কাজ করতেছি, এটা মানতে হবে যে আমরা যা করতেছি এটা ভ্যালিড। তাহলে V ইজ ইকুয়াল টু KT।
তাই ফাইনালি কি হলো, ভি ইজ প্রপোর্শন টি, ফাইনালি কি ভি ইজ প্রপোর্শন টি, ভি ইজ প্রপোর্শন টি। তাহলে এটা কি ধরনের এক্সপ্রেশন হইল? বয়েস ল এর এক্সপ্রেশন কি ছিল? ভি ইজ প্রপোর্শন 1/p। তাহলে চার্লস ল এরও এইরকমই একটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে ভি ইজ প্রপোর্শন টি। তার মানে বয়েস লকে যেভাবে এক্সপ্রেস করা যায় যে ভি ইজ প্রপোর্শন 1/p, ঠিক একইভাবে চার্লস লকেও এক্সপ্রেস করা যায় যে ভি ইজ প্রপোর্শন ক্যাপিটাল টি। এন্ড এইটা বয়েস লর টাইমে আমরা ডিরেক্ট লিখছি, চার্লস লর টাইমে আর ডিরেক্ট লিখতে দেখি নাই। এটাকে আমরা স্টাবলিশ করে প্রুফ করে তারপরে মেনশন করলাম যে ভি ইজ প্রপোর্শন টি, ভি ইজ প্রপোর্শন টি। এই যে তোমাকে প্রুফ করে দেখানো হয়েছে যে ভি ইজ প্রপোর্শন টি, ভি ইজ প্রপোর্শন টি। তো যদি ভি ইজ প্রপোর্শন টি এর রেসপেক্টে ডেফিনেশন দাও, ভি ইজ প্রপোর্শন টি এর রেসপেক্টে যদি বলো যে চার্লস ল কি, তাহলে কি বলবা? দ্যাট মিনস সে সময় তুমি কি বলবা যে চার্লস ল বললে, তখন তো বয়েস ল এর মতো কপি করবা। কি বলবা? যে এট কনস্ট্যান্ট প্রেসার the volume of fixed amount of gas is directly proportional to the absolute temperature, প্লিজ রিমেম্বার কেলভিন টেম্পারেচার কে বলে অ্যাবসোলিউট টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচার। তাহলে বয়েস ল টাইপের মতো করে যদি চার্লস ল মেনশন করো, বয়েস ল টাইপের করে চার্লস ল মেনশন করো, তাহলে এটা যে at constant pressure the volume of fixed amount of gas is directly proportional to the absolute temperature what is here। এখন তোমাদের মধ্যে যদি এই প্রশ্নটা তৈরি হয় যে স্যার যদি মনে করেন বললো যে ডিফাইন চার্লস ল, মেনশন চার্লস ল, স্টেট চার্লস ল, চার্লস ল মেনশন করতে বললো যে হোয়াট ইজ চার্লস ল, তাহলে কোনটা লিখবো? সেখানে আমার অ্যান্সার হচ্ছে তখন এইটাই লিখবা। যখন বলবে যে মেনশন দা চার্লস ল বা তুমি নিজে মেনশন করবা চার্লস ল, তাহলে এটাই লিখবা। বাট চার্লস ল এর জায়গায় স্টার্টিংটা হয় ওটা দিয়ে, যেটা আমি মেনশন করলাম, এন্ড ওটা দিয়েই তার ইকুয়েশন, এন্ড ইকুয়েশন থেকে এই রিলেশনে আসছি আমরা। বাট তোমরা যখন চার্লস ল কে ডিফাইন করতে যাবা, মেনশন করতে যাবা, তোমরা এটাই মেনশন করবা, বাট ওইটা নলেজে থাকতে হবে। তাহলে এটা হলো চার্লস ল। তবে চার্লস ল থেকেই আমরা একটা আইডিয়া পাবো, তা হচ্ছে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। দ্যাট মিনস তোমাকে জিজ্ঞাসা করা হবে যে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার কি, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের আইডিয়া কি? তোমার কাছে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে কি আইডিয়া আছে, টেল মি। তখন তুমি জানো যে বয়েস চার্লস ল কি বলতেছিল, এটা অ্যাকর্ডিং টু চার্লস ল ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট টি বাই 276। অ্যাকর্ডিং টু চার্লস ল ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট টি বাই 276। রিপিটিং, দেখো তো যে টি ইজ ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা কনসিডার করি, আমরা যদি টি কে -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ডিক্রিজ করি বা কনসিডার করি, তাহলে ভিটি ইকুয়াল টু কি হবে?
V0 প্লাস V0 T এর ভ্যালু তখন কত? -273 আর ডিভাইড কি 273। তাহলে এটা কি এই হয় না? V0 মাইনাস V0 V0 মাইনাস V0 কি 0 হয় না? তার মানে তুমি কি এগ্রি করো না যে এই টেম্পারেচারে গ্যাস ভলিউম 0 হয়ে যায়? তোমাকে এগ্রি করতে হবে যে এই টেম্পারেচারে গ্যাস ভলিউম কি হয়ে যায়? 0 হয়ে যায়। মানে তাহলে কত টেম্পারেচারে গ্যাস ভলিউম 0 হয়? -273 ডিগ্রি সেলসিয়াসে। কত টেম্পারেচারে গ্যাস ভলিউম 0 হয়? -273 ডিগ্রি সেলসিয়াসে। অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে এটাকেই বলে। এই -273 ডিগ্রি সেলসিয়াসটাই নোন অ্যাজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অর্থাৎ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার যদি বলে যে কত, যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কত, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস। কেন? কেন? বিকজ এই টেম্পারেচারে যে কোনো গ্যাসের ভলিউম কি হয়? 0 হয়। যে কোনো গ্যাসের ভলিউম কি হয়? 0 হয়। তাই এটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। বাট তুমি যখন ডিফাইন করবা যে হোয়াট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, তখন কিভাবে ডেফিনেশন দিবা এবার সেটা দেখো। যে তুমি আসলে ডেফিনেশনটা কিভাবে দিবা? তুমি ডেফিনেশনটা এইভাবে লিখবা, দা মিনিমাম temperature at which volume of gas become 0 theoretically. Is called absolute zero temperature. খুব ভালো করে নোটিস করো যে তুমি কি বলেছো। You said the minimum temperature. This is the minimum temperature. This is the lowest temperature. This is the minimum temperature. This is the lowest temperature at which volume of gas becomes 0. কিন্তু সেখানেই শেষ না। Volume of gas becomes 0 theoretically. Volume of gas becomes 0 theoretically, not at all truly, not at all practically, not at all realistic. এটা রিয়েল লাইফে সম্ভব না, রিয়েল ফেনোমেনা না, এটা একটা ইমাজিনারি ফেনোমেনা। এই টেম্পারেচার হচ্ছে একটা ইমাজিনারি টেম্পারেচার। এই টেম্পারেচার হচ্ছে একটা ইমাজিনারি টেম্পারেচার which is called absolute zero temperature. তার মানে কোন গ্যাসকে তুমি এই টেম্পারেচারে নিতেই পারবে না প্র্যাকটিক্যালি। তো এই টেম্পারেচারে গ্যাসের ভলিউম 0 হয়, সেটা টোটালি একটা থিওরিটিক্যাল মানে এক্সপ্লেনেশন, বা এটা একটা থিওরিটিক্যাল অবজারভেশন। প্র্যাকটিক্যালি গ্যাস ভলিউম 0 হবে না, হতে পারে না। কারণটা হচ্ছে এই টেম্পারেচারে আমরা একটা গ্যাসকে নিতেই পারবো না। কারণ এই টেম্পারেচারে যাওয়ার আগে সব গ্যাস আইদার লিকুইড অর সলিড হয়ে যাবে। এই টেম্পারেচারে যাওয়ার অনেক আগে তোমার গ্যাসটা প্র্যাকটিক্যালি কি হয়ে যাবে? ইদার লিকুইড অর সলিড। তাহলে তুমি ভাবলা যে আমি এই টেম্পারেচারে নিতে পারলে গ্যাসের ভলিউমকে 0 করতে পারতাম, বাট এটা তোমার কেন এইটা কেন তুমি পসিবল করতে পারবা না? কারণ তুমি যখন গ্যাসকে এই টেম্পারেচার আনতে যাবা, এই টেম্পারেচার আসার অনেক আগেই তোমার গ্যাস আর গ্যাস থাকবে না। তাইলে গ্যাসের ভলিউম 0 করে দেওয়ার স্বপ্ন তোমার পূরণ হবে না। তাহলে দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। যে হোয়াট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার অ্যাকচুয়ালি? দিস ইজ কল্ড অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, রিমেম্বার। And কিভাবে you obtain this value? How could you obtain this?
যে -273°C is the absolute zero temperature. Now follow one thing. Now follow another thing. তাহলে এরকম এখানে টেম্পারেচার হচ্ছে 0°C. This point এ টেম্পারেচার 0°C. এখানে সাপোজ 100°, দেন সাপোজ 200°, দেন সাপোজ 300°. আর এইদিকে ডিক্রিজ হচ্ছে সাপোজ -100°, -200°C and -300°C. টেম্পারেচার ইনক্রিজ, টেম্পারেচার ডিক্রিজ 0°C থেকে ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। তার মানে এই দিকটা হচ্ছে টেম্পারেচার অর্থাৎ 3°C, আর এইটা হচ্ছে ভলিউম। এদিকে ভলিউম টেম্পারেচার, ভলিউম টেম্পারেচার, টেম্পারেচার ইনক্রিজ, ভলিউম ইনক্রিজ, টেম্পারেচার ডিক্রিজ, ভলিউম ডিক্রিজ। তাহলে একটু ফলো করো এন্ড দেখছো আমি কিভাবে ড্র করেছি, এগুলো ফলো করতে হবে। আচ্ছা, তো এবার আসো যে 0°C কতটুকু ভলিউম, ঠিক এতটুকু। 0°C কতটা ভলিউম, ঠিক এতটা ভলিউম। এই ভলিউমটা কোনটা জানো? এটাই হলো ভি নট। এতক্ষণ ধরে তুমি যে ভি নট বলতেছিলা, এটা হচ্ছে সেই ভি নট। তাহলে এই দিকে কি হচ্ছে, ভি নট থেকে ইনক্রিজ, আর এই দিকে কি হচ্ছে, ভি নট থেকে ডিক্রিজ। ভি নট ডিক্রিজ হয়ে হয়ে এক সময় ভি ইজ ইকুয়াল টু কি হয়ে গেছে, জিরো না? ঠিক কখন একটা সময় আসছে যখন ভি ইজ ইকুয়াল টু কি হয়ে গেছে, জিরো। এই যে এখানে ভি ইজ ইকুয়াল টু কি, জিরো। এখানে ভি ইজ ইকুয়াল টু কি, জিরো। ভি ইজ ইকুয়াল টু জিরো হেয়ার। আমাকে বলতে পারতে হবে যে যেখানে এসে ভি ইজ ইকুয়াল টু জিরো, এখানে টি এর ভ্যালু কত। যেখানে এসে ভি ইজ ইকুয়াল টু জিরো, সেখানে টি এর ভ্যালু কত। আর তোমাকে বলতে হবে যে এখানে -273°C, এখানে -273°C। এটা তোমার অবজারভেশন, এটা তোমার রিয়েল অবজারভেশন। ও আজকে তো লেটে লেটে কেন? তাহলে when v is equal to 0 then t is equal to -273°C। তার মানে এইটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দিস ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন চার্লস ল এর। তাহলে এই হলো চার্লস ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এন্ড এই রিপ্রেজেন্টেশনটাই helps you to realize the concept of absolute zero temperature. Concept of absolute zero temperature is available here. এখানেও আছে যে ঠিক যেখানে ভলিউম জিরো সেখানে টেম্পারেচার -273°C। তাহলে এখানে ভলিউম কত, -0, যেখানে টেম্পারেচার -273°। এখানে ভলিউম কত, ভি নট, যখন টেম্পারেচার 0°। আচ্ছা, তাহলে এই কোন একটা জায়গায় ধরো এখানে কোন একটা পয়েন্টে যেখানে টি এর ভ্যালু +273°C, যেখানে টি এর ভ্যালু হলো +273°C, তখন ভি কত? মনে করো সেটা সেটা এতটুকু। তাহলে কি এটা বলা যায় যে ভি ইকুয়াল টু 2v নট? অফকোর্স বলা যায়। তার মানে তুমি আরো একটু জানো যে -273°C যেমনি গ্যাসের ভলিউম 0 হয়ে যায়, তেমনি আবার +273°C যদি তুমি নিতে পারো বা নাও, তাহলে ভলিউমটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তো এইটার সাথে সাথে তোমাকে এই অবজারভেশনটাও নোটিস করতে হবে। and this is the graphical representation of Charles law. Okay, so wait আর মোর 3 মিনিট, আর 3 মিনিট পরেই ক্লাস শেষ হয়ে যাবে।
3 মিনিটসে, সো দ্যাট এই ক্লাসটা যখন তোমাদেরকে প্রোভাইড করা হবে তোমরা অল টাইম যে এটাকে ফলো করতেছো কি হিসেবে, চার্লস ল, বয়েলস ল, চার্লস ল, বয়েলস ল, চার্লস ল, মানে বয়েলস ল, চার্লস ল নিয়ে এর বেশি আমি বলবো যে 1% দরকার নাই, এনাফ আই সেইড, সো দ্যাট বয়েলস ল, চার্লস লর জন্য যখনই তোমার মনে পড়বে যে এটা এখন তোমাকে এক্সারসাইজ করতে হবে, জাস্ট এই ক্লাসটাতে চলে আসবে। তো আসো দ্য ফিনিশিং নাও, সেটা হচ্ছে যে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বুঝলাম, এবার দ্য লাস্ট থিং হচ্ছে কেলভিন স্কেলের কনসেপ্টে যাব। মানে কেলভিন স্কেল কোথা থেকে আসলো, কেলভিন স্কেলের কনসেপ্টটা কি, কেলভিন স্কেলের আইডিয়া কোথা থেকে আসলো? ভেরি সিম্পল, বিকজ -273 ডিগ্রি সেলসিয়াসে আমরা জেনেছি যে এইটা হচ্ছে দা অ্যাভেলেবল লোয়েস্ট টেম্পারেচার। -273 ডিগ্রি সেলসিয়াসে একটা সিগনিফিকেন্ট আছে, ঠিক না? -273 ডিগ্রি সেলসিয়াসের একটা সিগনিফিকেন্ট আছে, এন্ড দ্য সিগনিফিকেন্ট যে এটাই হচ্ছে দা ইমাজিনারি লোয়েস্ট টেম্পারেচার। তো ক্যালভিন স্কেল কিভাবে এস্টাবলিশ হয়েছে? ক্যালভিন স্কেল কি করলো, এই -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 ধরে নিল, -273 ডিগ্রি সেলসিয়াসকে কি করে নিল, 0 করে নিল। আচ্ছা, তাহলে তোমার সেলসিয়াস স্কেলের যে জিরোটা, সেলসিয়াস স্কেলের যে 0 ডিগ্রি, তাহলে সেটা তো 0 না, নাকি? সেলসিয়াস স্কেলের 0 ডিগ্রি সেটা তো 0, সেলসিয়াস স্কেলের যেটা 0 সেটা সেলসিয়াস স্কেলের 0, কিন্তু কেলভিন স্কেল 0 বলতেছে কাকে? -273 ডিগ্রি সেলসিয়াসকে। কেলভিন স্কেল 0 ধরতেছে কাকে? -273 ডিগ্রি সেলসিয়াসকে, -273 ডিগ্রিকে। তার মানে আমার চিন্তায় যেখান থেকে 0, ক্যালভিনের চিন্তায় সেই 0টা আরো কত আগে, তার 0 কোথায়? -273 তে। তাহলে তার 0 থেকে আমার 0তে আসবে কিভাবে? তার 0 থেকে আমার 0তে আসতে আমাকে কি করতে হবে? প্লাস করতে হবে না 273? এই 0টা থেকে, কেলভিনের 0 থেকে যদি আমার 0তে আসতে চাই, তাহলে আমাকে 273 কি করা লাগবে? প্লাস করা লাগবে। তার মানে আমি 273 পিছিয়ে আছি। তাহলে কেলভিন স্কেলে কি বললো যে -273 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 0, -273 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা -273 এই পাশে প্লাস করে দেই 273, তার মানে এই পাশে 273 প্লাস করলাম, তাহলে ওই পাশেও কি করা লাগবে? 273 করা লাগবে। তাহলে এখানে সেলসিয়াসে কত হইলো? 0 ডিগ্রি, -273 ডিগ্রি সেলসিয়াস, তার সাথে প্লাস করলাম 273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হইলো? এটা 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস এদিকে কত হইলো? 273। তার মানে সেলসিয়াসে 0 ডিগ্রি কিন্তু কেলভিনে 273, সেলসিয়াসে 0 ডিগ্রি, কেলভিনে 273, কেলভিনে 273। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু কি? 273 কেলভিন। এখান থেকে আসছে, এখান থেকে আসছে যে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 273 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 273 কেলভিন। এন্ড দিস ইজ হোয়াই আমরা বলি যে T ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 273 প্লাস T কেলভিন। এই জন্য আমরা বলি যে T ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 273 প্লাস T কেলভিন প্লাস T কেলভিন। অর্থাৎ যে কোনো সেলসিয়াসের টেম্পারেচারকে আমরা কেলভিনের টেম্পারেচারে নিতে গেলে 273 কি করতে হয়? প্লাস করতে হয়। এখান থেকেই এই কনসেপ্টটা আসছে, এটাই হচ্ছে ক্যালভিন স্কেল। অর্থাৎ ক্যালভিন স্কেল ক্যাপিটাল টি, ওইটা ইজ ইকুয়াল টু স্মল টি প্লাস 273। এইটা হচ্ছে ক্যালভিন স্কেল। এটা হচ্ছে রিলেশন বিটুইন ক্যালভিন স্কেল এন্ড সেলসিয়াস স্কেল, রিলেশন বিটুইন ক্যালভিন স্কেল এন্ড সেলসিয়াস স্কেল।
যে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু স্মল টি প্লাস 273। তাহলে কোথাও যদি টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আমরা তার সাথে 273 অ্যাড করে কি বলি যে এটা ইজ ইকুয়াল টু 300 কেলভিন। এইভাবে কেলভিন স্কেলের আইডিয়াটা আসছে। তাহলে এই হচ্ছে আমাদের টুডেজ ক্লাস।